নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ স্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 30শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং ইংরাজি 16ই ডিসেম্বর 2024 সাল। তো আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসে আজকের দিন হচ্ছে ইতু পুজো সমাপন এবং বিসর্জন। তো আজকের দিনে সময় করে একবার হলেও এই পুজোর ব্রতকথাটি শ্রবণ করুন। আশা করছি ভালো লাগবে। তো অঘ্রাণ মাসে তো প্রত্যেকটা রবিবারে কিন্তু ইতু পুজো করা হয়। এবং অনেকে মহিলারা এই অঘ্রাণ মাসে প্রত্যেকটা রবিবারই ইতু পুজো করে থাকেন। আর এমনও অনেকজন আছে যে এরকম আজকের দিনটা হচ্ছে ইতু পুজো, তো আজকের দিনটাতেই এই অঘ্রাণ মাসের যে লাস্ট যে দিনটাতেই ইতু পুজো করে থাকেন। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে স্নান করে ইতু পুজো করে তারপরে নিরামিষ খাওয়া দাওয়া করে। আজকের দিনে সবাই মানে ভাত একবারই খেতে পাওয়া যায়, আর রাত্রের দিকে শুকনো মুড়ি বা এইসবই খেতে হয়। আজকের দিনে মানে ভিজানো যে খাবার, মানে কোনো মাখিয়ে চুকিয়ে খাবার ওই একবারই খেতে পাওয়া যায়, আর খেতে খেতে ওঠার নিয়ম নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের দিনে একবার হলো ইতু পুজোর ব্রতকথাটি শ্রবণ করুন। তো এই ইতু পুজোতে যে অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর বা নদী বা গঙ্গায় ইতুর বিসর্জন দিতে হয়। কুমারী এবং সধবা কিন্তু সবাইকে কিন্তু এই ব্রত পালন করতে হয়। এবং এই ব্রততে সিঁদুর, ফুল, দ্রুবা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, দীপ, নৈবেদ্য, সেঁয়াকুল এবং ফল লাগে। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার ছড়ার মাঝখানে ঘট বসিয়ে তারপরে তার চারিদিকে হলুদ, ধান, মান এবং কচু গাছ একটা করে বসাতে হবে। এবং এই সঙ্গে মটর, সর্ষে, শুশুনি, কলমি এবং 5টি ছোট পটের ডাল দিতে হয়। এবং পুজোর শেষে মন্ত্রটা আপনাদেরকে বলতে হবে: অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতুর দেন বর ধনধান্যে পুত্র পৌতে বাড়ুক তাদের ঘর। কাটি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। এবং প্রত্যেক রবিবারে এবং এই পুজো করতে হয়। এবং অনেকে পারেন, অনেকে পারেন না। যারা পারেন তারা প্রত্যেকটা রবিবার করেন, আর যারা পারেন না তাদের আজকের দিনেই তারা করেন। তো ইতু পুজোর ব্রতকথা হচ্ছে, এক রাজ্যে এক খুব গরিব ব্রাহ্মণ এবং বামনী বাস করত। তাদের উম্ন এবং ঝুম্ন নামে 2টি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছা হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামনী রাত্রিবেলায় পিঠে করতে লাগলো এবং বামুন রান্নাঘরে পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামনী যখন পরিবেশন করছে তখন বামুন বলল, 2খানা পিঠে কম হলো কেন? এবং বামনী বলল, সে তো 2টো মেয়েকে 2খানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুব রেগে গেল, কিন্তু কিছুও বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামনীকে বলল, আজ ঝুমনোকে পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে 2টো খেতেও পাবে, আর পরে ওইখান থেকে ওদের বেঁধারও ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুবই ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামনী খুশি না হলেও মুখে কিছু বলতে পারল না। বামুন ঝুমনোকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুর, এবং বামুন মেয়ে দুটোকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো। এবং মেয়ে দুটো খিদে তেষ্টায় কাতর হয়ে পড়েছিল, আর বসে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এবং বামুন এটাই চাইছিল। সুযোগ দেখে সে ইঁটের ওপরে মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুলি ভেঙে আলতা ছড়িয়ে মাখিয়ে রেখে চলে গেল। এবং মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখলো তাদের বাবা সেখানে আর নেই। চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। তখন ঝুমনোকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো বলল, না না, আমরা যে 2খানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম, তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে।
পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় তারা যাবে তাও ঠিক করে করতে পারলো না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তার ভয়ে তার আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। এমন সময় অমন বলে উঠল, ঝুমনদী, যে একটি দেখো দূরে একটি বট গাছ দেখা যাচ্ছে, চলো আমরা সেখানে আশ্রয় নিই। অমনোর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বট গাছের কাছে। দুজনেই বট গাছের সামনে হাত জোড় করে বলল, বাবা বতরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো দূরে বাঘের গর্জন, বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে নেবে এবং তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি দুভারে ফাঁক হয়ে গেল। ঝুমনো সেই কোটরের মধ্যে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে কোটরটি বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারিদিকে ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুফাঁক হয়ে গেল এবং ঝুমনো কোটরের মধ্য থেকে বেরিয়ে এলো। এখন তারা কি করবে, কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো। বেশ কিছুদিন যাওয়ার পরে জনবসতি দেখতে পেল। বন তখন পেরিয়ে এসেছে। তার একটু দূরে দেখলো যে তাদের বয়সী কয়েকটি মেয়ে এবং পুকুরের পাড়ে ঘট বসিয়ে পুজো করছে এবং ঝুমনো তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল এবং মেয়েগুলি তখন রেগে গিয়ে বলল, কোথা থেকে এই অলক্ষীগুলো এলো যে আমাদের ইতু পুজোর ঘট সব উল্টে পাল্টে গেল। ঝুমনো তখন কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথাগুলো সব মেয়েদের কাছে বলতে লাগলো। সব কথা শুনে দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলোর তাদের প্রতি দয়া হলো। তখন তারা বলল ঝুমনোকে যে তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না। তোমরা আমাদের মতো ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখই থাকবে না। যাও তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা শুনে ঝুমনো সেই পুকুরে নেমেছে। অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল এবং পুকুরের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো। ঝুমনোর এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার সেই মেয়েগুলোর কাছে ফিরে এসে সব বলল। মেয়েরা বলল, এই নও, ঘাটে দুব্বা দিচ্ছি, নিয়ে পুকুরে গিয়ে ফেলো। ওদের কথা মতো ঝুমনো সব দুব্বাগুলো নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুরে জল ভরে গেল। তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো। স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট এবং দুব্বা দিয়ে ইতু পুজো সম্পূর্ণ করলো। পুজোর পর দুই মেয়ে বলল, এবার ইতুর কাছে বর চেয়ে নাও। ঝুমনো ইতুর কাছে বর চাইলো, ইতু দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয়, আমার ঘর ভর্তি সোনাদানা টাকা কড়ি হয়। তারপর মেয়ে দুটি বলল, এবার তোমরা ভক্তি করে ঘর নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘর নিয়ে ঝুমনো বাড়ির দিকে চলে গেল। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে ঝুমনোর বাবা মা ইতুর বরে রাজার মতন ধনবান হলো। দুই বোন কমে ঘট হাতে করে বাড়ি এসে পৌঁছালো। তাদের বাবা মা ভেবেছিল এতদিনে মেয়ে দুটিকে বাঘে খেয়ে নিয়েছে এবং ওদের আপদ দূর হয়েছে। এমনি সময় হঠাৎ ঝুমনোকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে গেল। তোরা এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি, মরিসনি তোরা? বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরা ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমাদের এবং তোমাদের রাজ্য হওয়ার বর চেয়েছিলুম। তুমি আজ এত বড়লোক হতে পেরেছ। এবং তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে গেল। বামুনি তাদের কথা শুনে ইতু পুজো শুরু করলো। বছর কয়েক পরে বামুন বামনির সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিল। তখন তাদের আর আনন্দ ধরে না। ধন ঐশ্বর্য ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের ঘরে সুখে সংসার করতে লাগলো। এভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে করে নিয়ে এসে এবং বামুনের বাড়িতে হাজির হলো। বেলা তখন দুপুর, তাঁরা তখন তাদের খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে অমনোকে দেখে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? অমনো তখন ছুটতে গিয়ে ছোট্ট ভাঁড়ে জল এনে দিল এবং এক ভাঁড় জল দেখে এবং খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো। কিন্তু কি করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে জল তুলে খেতে আরম্ভ করলেন। এরপর কি আশ্চর্য, যত জল কোন ভাঁড়ের জল আর কোনো কিছুতেই ফুরাচ্ছে না। তিনি
তখন তার লোকলস্কর সকলেই সে ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেলো এবং ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলকে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। উম্নকে ব্রাহ্মণকে ডেকে আনলো। রাজপুত্র ব্রাহ্মণকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো। আমি মদ্রদেশের যুবরাজ। যদি আপনার কোনো রকম আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েটিকে বিয়ে করতে চাই। ব্রাহ্মণ তখন বললেন যে, আপত্তি আমার কিছুই নেই। আমার আর একটি মেয়ে আছে, এখনও তার বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছে কোটাল পুত্র, আমার বন্ধু। আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে 2 মেয়ে দান করতে পারেন। ব্রাহ্মণ দেখে চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল। এবং ঝুমনো শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামনি বললেন, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি বল? উম্ন বলল, আমি এখন রাজার রানী। দাঁতখনি চালের ভাত এবং মাগুর মাছের ঝোল ভাত করে রেঁধে দাও, তাই খেয়ে আমি পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়িতে যাব। আর ঝুমনো বলল এবং ঝুমনো বলল যে আজ অঘ্রাণ মাসে রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইতুর খড় মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। এবং শেষ পর্যন্ত 2 বোনের খাওয়ার 2 রকম ব্যবস্থা করা হলো এবং তারা খেয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়িতে রওনা দিল। উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেই পথে গৃহ, দাহ, মড়ক, দুর্ভিক্ষ যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনো যে পথ দিয়ে যেতে লাগলো সেকে বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন, অন্যান্য পুজো পার্বণ। এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে এবং রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের যে আসবার যে খবর, যে বউ বরণ করতে এলেন, বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বোকাঝক করে বউকে ঘরে তুলল। এইভাবে কোটাল পুত্রর মা বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার করতগুলো সব সোনা হয়ে গেছে। কোটাল পুত্রের মা বউকে বলল এবং আদর করে ঘরে তুললেন। উম্ন রায়বাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য সম্পত্তি সপ্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পরে কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উল্টে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল কোটাল পুত্র একটা সুলক্ষণযুক্ত মেয়ে নিয়ে বিয়ে করে নিয়ে এসেছে। এখন এদিকে সবাই বাড়বড়ন্ত। মুদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে তাদের ওপরে খুবই চেপে গেলেন এবং উম্ন তার সামনে এলে তাকে দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষ একদিন ঘাতক ডেকে এনে বললেন, এই দণ্ডে উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। এবং ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল। আর একটি শিয়ালকে এনে রক্ত যুবরাজকে দেখালো এবং উম্ন তখন ঝুমনোর কাছে গিয়ে সবটাই খুলে বলল। মায়ের পেটের বোনে এরকম দুর্গতির কথা এবং ভেবে যে মায়ের পেটে এরকম দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে কিছু জানাতে না দিয়ে তার কথা শুনে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটাল পুত্র জানতে পারল না। ঝুমনো বলল যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনা আর উম্নকে নিয়ে ঠিক ইতু পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী উম্নর উপরে সন্তুষ্ট হলেন। যুবরাজে দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এক্ষুনি উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর খুব চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে ঘাতক উম্নকে কেটে এবং ফেলেছে। শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে উম্নর কথা শোনালেন। খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। কোটালপুত্র উম্ন এবং যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন। ঝুমনোর স্বামীর এই রকম চিন্তার কারণ জিজ্ঞাসা করে উম্নর ব্যাপারে জানতে পারল। তখন স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আর উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার মতন কাজ করেন। তুমি যুবরাজের বল যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জঙ্গল দিয়ে যেতে পারেন উম্নকে ফিরে পেতে পারেন। কোটাল যুবরাজ সেই কথা বলল এবং যুবরাজ উম্নকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থায় করে দিলেন। ঝুমনো তখন উম্নকে রানীর মতন সাজিয়ে তাঁবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উম্নর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড়ে লেগে উম্নর পা কেটে গেল। যুবরাজ এটাতে খুব রেগে গিয়ে হুকুম দিলে এই দণ্ডে 18 হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপরে অন হোক
এবং যুবরাজ বলার সঙ্গে সঙ্গে হুকুম মতো কাজ করা হলো। যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। অঘ্রাণ মাসের উম্ন ইতু পুজো করলে ইতুর কথা শুনবার মতো রাজবাড়ি কোনো স্ত্রীলোক পেল না। উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই, ইতুর কথা শুনবে। এবং যুবরাজ তখন লোক পাঠালেন রাজ্যের মধ্য দিয়ে যে স্ত্রীলোক উপসী আছে তার টেক রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু রাজ্যে কোনো রকম উপসী মেয়ে পেল না। শেষে তার সেই বুড়ি হাঁড়িনিকে ডেকে ধরে আনলো। সে কিছুতেই আসবে না এবং সে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল, আমি অন্ধ হয়ে গেলুম, আমি কিছুতেই যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে আনলো। উমনোর কাছে আসতে উমনো তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার একটু কথা শোনো, তোমার সব হবে। বুড়ি তখন 18 ছেলের আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। মা ইতু লক্ষ্মীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে এবং নিজের চোখ ফিরে পেল। এরপর হারিনী চারিদিকে বলে বেড়াতে লাগলো, রানীমা উমনো ঋতু লক্ষ্মীর পুজোর কথা শুনে সে তার সব ফিরে পেয়েছে। তখন থেকে গোটা দেশবাসী সকলে ইতুর পুজো করে সব আনন্দে বসবাস করতে লাগলো। এবং এই ইতু পুজোর ব্রত করলে মেয়েদের যথার্থ সুখ সম্পদের অধিকারী হয়, স্বামীরা প্রিয়া হয়ে থাকেন। আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগলো। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।